2 এপ্রিল 2026 পশ্চিমবঙ্গের মালদা জেলা ন্যাশনাল হাইওয়ে নম্বর 12তে বাঁশ ফার্নিচার এবং পোড়া টায়ার দিয়ে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে। শত শত মানুষ রাস্তায় রয়েছে এবং বিডিও অফিসের ভেতরে 7 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে জিম্মি করে রাখা হয়েছে। পুরো 9 ঘণ্টা ধরে এই ভিড় ওই বিচারকদের বাইরে বের হতে দেয়নি। যখন পুলিশ গাড়ি আসে, মানুষ তাদের ওপর পাথর ছুঁড়ে মারে। কিন্তু আপনি কি জানেন, যারা এই বিচারকদের জিম্মি করেছিল তারা পেশাদার অপরাধী ছিল না, বরং তারা ছিল এমন মানুষ যাদের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। তারা শিক্ষক, কৃষক এবং দোকানদার ছিল। তাদের কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না, কিন্তু সিস্টেম এতটাই ভেঙে পড়েছিল এবং মানুষ এতটাই হতাশ হয়ে পড়েছিল যে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছিল। এবং এটি শুধু একটি জায়গার বিষয় নয়, আজ পুরো পশ্চিমবঙ্গে বিক্ষোভ চলছে, অনেক শহরে প্রতিবাদ হচ্ছে, এবং এর কারণ একটাই, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সের। 61 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। 60 লক্ষ মানুষকে সন্দেহজনক ভোটার বানানো হয়েছে। এবং এটি কে নির্ধারণ করছে? কোনো বিচারক নয়, কোনো কর্মকর্তা নয়, বরং একটি সফটওয়্যার। আপনি ঠিকই শুনেছেন, একটি সফটওয়্যার যেটি চালু করার আগে পরীক্ষা পর্যন্ত করা হয়নি, একটি সফটওয়্যার যার সঠিকতা নির্বাচন কমিশন নিজেও জানে না, এবং একটি সফটওয়্যার যা এক রাতেই 7 কোটি ভোটারকে সন্দেহজনক বানিয়ে ফেলেছে। এটি বোঝার আগে আমাদের বুঝতে হবে পশ্চিমবঙ্গে সির কতটা ধ্বংস ডেকে এনেছে। হে এভরিওয়ান, তাই সির শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের নভেম্বর 2025-এ এবং 28 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে এই পুরো প্রক্রিয়ায় মোট ভোটারদের 8.09%, অর্থাৎ 61 লক্ষ নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। কিন্তু বিষয়টি শুধু এই মুছে ফেলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। 60 লক্ষ ভোটারকে একটি সম্পূর্ণ নতুন ক্যাটাগরিতে রাখা হয়েছে, যাকে বলা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিস। সহজভাবে বলতে গেলে সন্দেহজনক ভোটার। তাদের নাম না পুরোপুরি মুছে ফেলা হয়েছে, না নিশ্চিত করা হয়েছে, বরং মাঝখানে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং আপনি কি জানেন কী কারণে একজন ভোটারকে সন্দেহজনক তালিকায় রাখা হয়েছে? যদি নামের বানানে সামান্য অমিল থাকে, যেমন মোহাম্মদের জায়গায় ইউ এর পরিবর্তে ও, বা মণ্ডলের জায়গায় এ এর পরিবর্তে ও, তাহলেই আপনার নাম সরাসরি সন্দেহজনক তালিকায় চলে যাবে। শুধু তাই নয়, যদি কারো লিঙ্গ না মেলে, অথবা বাবা ছেলের বয়সের পার্থক্য 15 বছরের কম বা 45 বছরের বেশি হয়, তাহলেও তাদের সন্দেহজনক ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। একবার ভাবুন, ভারতের মতো একটি দেশে, যেখানে সরকারি কাগজপত্রে বানান ভুল খুবই সাধারণ বিষয়, যেখানে গ্রামের কোনো সরকারি কর্মচারী 20 বছর আগে যা লিখেছে সেটাই চূড়ান্ত হয়ে গেছে, সেখানে একটি বানানের ভুলের জন্য মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই সন্দেহজনক ক্যাটাগরি আগে কখনো ছিল না। 1952 সাল থেকে এখন পর্যন্ত সির 13 বার হয়েছে, কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সাসপেক্টেড নামে কোনো ক্যাটাগরি আগে কখনো ছিল না। অর্থাৎ কেউ হয় বৈধ ভোটার, নয়তো নয়। তাহলে তাদের মাঝখানে ঝুলিয়ে রাখার মানে কি? এখানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে মানুষ প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও তাদের ফাঁসানোর জন্য এই নতুন ক্যাটাগরি তৈরি করা হয়েছে। এখন আপনি হয়তো ভাবছেন, বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমস্যা বহু বছর ধরেই রয়েছে, তাই সির করা কি প্রয়োজনীয় নয়? যখন সির শুরু হয়েছিল তখন বলা হয়েছিল যে ভোটার তালিকায় অনেক অবৈধ অনুপ্রবেশকারীর নাম রয়েছে, যাদের সরানো দরকার। বিজেপি নেতারা বারবার বলেছিলেন যে বাংলায় 1 কোটিরও বেশি ভোটার বাদ যাবে, যার বড় অংশ হবে অবৈধ বাংলাদেশি। বাংলার সীমান্ত এলাকায় জনসংখ্যার গঠনে বড় পরিবর্তন হয়েছে, কিন্তু বাস্তবে তথ্য ভিন্ন কথা বলে। পুরো পশ্চিমবঙ্গে মাত্র 4.3% ভোটারকে 2002 সালের ভোটার তালিকার সাথে মিলিয়ে দেখা যায়নি, এবং এদের মধ্যেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে আনম্যাপড ভোটারের সংখ্যা সবচেয়ে কম। দমকালে 0.42%, রানীনগরে 0.91%, হরিহারপাড়াতে 0.6%। আপনি কি জানেন কোথায় সবচেয়ে বেশি আনম্যাপড পাওয়া গেছে? মাতুয়া সম্প্রদায়ের আসনগুলোতে, যারা দলিত শরণার্থী। এরা সেই মানুষ যারা 1947 সাল এবং তারপরে বাংলাদেশ থেকে ভারতে এসেছে, হিন্দু শরণার্থী। 17টি মাতুয়া কেন্দ্রিক আসনে গড়ে 9.47% আনম্যাপড ভোটার পাওয়া গেছে, যা রাজ্যের গড়ের দ্বিগুণ। তাহলে বুঝতে পারছেন, যদি লক্ষ্য হতো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরানো, তাহলে তথ্য সম্পূর্ণ বিপরীত চিত্র দেখাচ্ছে। যেখানে মুসলিম সংখ্যা বেশি, সেখানে আনম্যাপড সবচেয়ে কম, আর যেখানে সবচেয়ে বেশি, সেখানে হিন্দু দলিত শরণার্থী এলাকা। এমনই কিছু দেখা গিয়েছিল আসামের এনআরসিতেও। এটিও আনা হয়েছিল অনুপ্রবেশকারীদের সরানোর নামে, কিন্তু যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারেনি তাদের অর্ধেকের বেশি ছিল হিন্দু। অতএব এই লক্ষ্য পুরোপুরি ব্যর্থ হয়েছে। কিন্তু প্রশ্ন হল, তাহলে আসল উদ্দেশ্য কী ছিল? 5টা 6 হয়। এটি বোঝার জন্য আমাদের দেখতে হবে কিভাবে এই সব ঘটেছে। এটি একটি সফটওয়্যারের গল্প। এই সফটওয়্যার 20 বছরের পুরনো ভোটার তালিকা স্ক্যান করে বর্তমান তালিকার সাথে মিলিয়ে দেখেছে, এবং যেখানে সামান্য অমিল পাওয়া গেছে, সেই ভোটারকে চিহ্নিত করা হয়েছে। রিপোর্টার্স কালেক্টরসের তদন্তে দেখা গেছে, সফটওয়্যার চালুর আগে এটি পরীক্ষা করা হয়নি। সিনিয়র নির্বাচন কমিশন কর্মকর্তারা স্বীকার করেছেন যে এই সফটওয়্যার বহু ক্ষেত্রে ভুল তথ্য পড়েছে। একবার ভাবুন, দেশে কি হচ্ছে।
60 লক্ষ মানুষের ভোটাধিকার নির্ধারণ করছে একটি সফটওয়্যার যার সঠিকতা নির্বাচন কমিশন নিজেই জানে না। পরে পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার স্বীকার করেছেন যে সফটওয়্যারটি ত্রুটিপূর্ণ ছিল এবং এটি কোনো ছোট ত্রুটি ছিল না। সবচেয়ে চমৎপ্রদ ঘটনা ঘটে 24 মার্চ সন্ধ্যায়, যখন এই সফটওয়্যার চালানো হয় একসাথে 7 কোটি ভোটারকে সন্দেহবাজান বানিয়ে দেয়। 7 কোটি অর্থাৎ প্রায় পুরো ভোটার তালিকাই সন্দেহবাজান হয়ে যায়। এই ফলাফল দেখে 2 ঘণ্টা পর এটিকে টেকনিক্যাল গ্লিচ বলে সংশোধন করা হয়। কিন্তু তবুও যখন এটি আবার চালানো হয় তখন কোনো ম্যানুয়াল চেক, কোনো পরীক্ষা, কোনো দায়িত্বশীলতা ছিল না। মাঠ পর্যায়ে কোনো যাচাই ছাড়াই একটি অ্যালগোরিদম ঠিক করে দিচ্ছে কে ভারতীয় আর কে নয়। এই ভুলের কারণে আজ লাখ লাখ মানুষ ট্রাইব্যুনালের বাইরে লাইনে দাঁড়িয়ে আছে, হাতে নথিপত্র নিয়ে, শুধু একটি মেশিনের ভুল পড়ার কারণে। আর হ্যাঁ, সফটওয়্যার তো শুধু একটি টুল। আসল প্রশ্ন হলো যারা এটি চালাচ্ছে তারা কি করেছে। এখান থেকেই গল্পটা আরও বিপজ্জনক হয়ে ওঠে। বেঙ্গলের চিফ ইলেকটোরাল অফিসার্স হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ জারি করেছিলেন। এর মধ্যে অনেক নির্দেশই নির্বাচন কমিশনের নিজস্ব লিখিত নিয়মের বিরোধী ছিল। স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের খসড়া তালিকা প্রস্তুত করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু চিফ ইলেকটোরাল অফিসার হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের বলেছিলেন যেন ভোটাররা অফিসিয়াল সময়সীমা জানতে না পারে। আর যদি আপনি এই তালিকায় কারা আছে দেখেন, আপনি বিশ্বাসই করতে পারবেন না। মোহাম্মদ ডুয়াল আলী একজন কার্গিল যুদ্ধের সৈনিক, যিনি দেশের জন্য গুলি খেয়েছেন, যুদ্ধে আহত হয়েছিলেন এবং প্রমাণ হিসেবে তিনি তার সেনাবাহিনীর নথি ও সার্ভিস রেকর্ড দেখিয়েছিলেন। তবুও নির্বাচন কমিশনের সফটওয়্যার তাকে সন্দেহবাজান ভোটার তালিকায় রেখেছে। আর শুনুন, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারপারসন, তার নামও ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছিল এবং তার স্ত্রী ও ছেলেকে সন্দেহবাজান তালিকায় রাখা হয়েছিল। তিনি এটিকে অত্যন্ত অপমানজনক এবং কষ্টদায়ক বলে বর্ণনা করেন। পরে যখন এই ঘটনা মিডিয়ায় আসে, তার নাম রাতারাতি পুনরুদ্ধার করা হয়। কিন্তু আবার একবার ভাবুন, যদি একজন অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতিকে নিজের ভোট বাঁচাতে মিডিয়ার সাহায্য নিতে হয়, তাহলে একজন সাধারণ মানুষ কি করবে, যার কোনো মিডিয়া অ্যাক্সেস নেই, কোনো আইনি জ্ঞান নেই? একইভাবে বাংলার নবাব মীর জাফরের বংশধর 82 বছর বয়সী সাইয়েদ রেজা আলী মির্জা এবং তার ছেলে ফাহিম, দুজনের নামই ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছিল। যদি আপনি মনে করেন এগুলো শুধু কিছু নির্বাচিত ভুল, তাহলে তা নয়, এই তালিকা অনেক বড়। ওয়ার্ল্ড কাপ জয়ী মহিলা ক্রিকেটার রিচা ঘোষ, বেঙ্গলের প্রথম মহিলা চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, রাজ্য সরকারের 2 মন্ত্রী শশী পাঞ্জা এবং মোহাম্মদ গোলাম রাব্বানী, এছাড়াও বহু ডাক্তার, আইনজীবী, এমনকি পুলিশ কর্মকর্তাদের নামও সন্দেহবাজান তালিকায় ছিল। সবকিছু ছেড়ে দিন, যারা এই এসআইআর প্রক্রিয়া পরিচালনা করছিলেন সেই বুথ লেভেল অফিসার্সদের নামও সন্দেহবাজান তালিকায় উঠে এসেছে। যারা অন্যদের যাচাই করছিলেন তারা নিজেরাই লাইনে দাঁড়িয়ে নিজেদের নাম ঠিক করানোর জন্য। এই পুরো ঘটনা কেবল গল্পের একটি অংশ। ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা এটাই প্রথম অংশ। দ্বিতীয় অংশ হল প্রায় 30,000 ফর্ম 6 একদিনেই জমা দেওয়া হয়েছে। ফর্ম 6 হল সেই ফর্ম যার মাধ্যমে নতুন ভোটারের নাম তালিকায় যুক্ত করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর শুধুমাত্র বিচার বিভাগীয় কর্মকর্তারাই নাম যুক্ত করতে পারেন। নির্বাচন কমিশন এই কাজ করতে পারে না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই 30,000 নাম যুক্ত করা অবৈধ। নিয়ম অনুযায়ী একটি রাজনৈতিক দলের এজেন্ট একদিনে সর্বোচ্চ 50টি ফর্ম 6 জমা দিতে পারে, কিন্তু একটি ভিডিওতে দেখা যায় একজন বিজেপি কর্মী 400টি ফর্ম 6 নিয়ে নির্বাচন কমিশনের অফিসে যাচ্ছেন। টিএমসি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও ভিডিও প্রমাণ তুলে ধরেন, যেখানে অভিযোগ অনুযায়ী বিজেপি কর্মী বাল্ক ফর্ম 6 জমা দিচ্ছেন। যদি আপনার মনে থাকে, এর আগে